আমার পাঠশালায় সকল ছাত্রছাত্রীকে স্বাগত। চ্যানেলটা দেখতে থাকো এবং অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। যত পারো শেয়ার করো। তোমাদের শেয়ার এবং সাবস্ক্রিপশান আমাদের অনুপ্রেরণা। আর সকল ছাত্রছাত্রীকে সমাসের ভাগ 5 ক্লাসে স্বাগত। আজকে সমাসের পঞ্চম ক্লাস। আগের ক্লাসগুলো যারা করোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সমাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই 4টি ভাগের ক্লাস আগে ভালোভাবে করে নাও। তারপরেই এই পঞ্চম ক্লাসটা করবে, তাহলেই তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। আগের দিন পর্যন্ত অর্থাৎ সমাসের ভাগ 4 পর্যন্ত আমরা অন্যান্য সমাসগুলো আলোচনা করেছিলাম। প্রথম সমাসের যে ক্লাস ছিল সেখানে 9টি সমাসের ভাগ বলেছিলাম। এই 9টি ভাগের মধ্যে বাকি ভাগগুলো আজকে আলোচনা করা হবে। সকলের সঙ্গে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এই আলোচনাটাও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যত সম্ভব শেয়ার করো, কারণ ক্লাস 8, 9, 10, 11, 12 সকলেরই সমাসের অত্যন্ত প্রয়োজন হয়। সকলেরই পরীক্ষাতে অল্প বিস্তর সমাস থাকে এবং অন্যান্য পরীক্ষাতেও সমাস খুব গুরুত্বপূর্ণ। আর সমাসের একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন থাকে, তাই এই বিস্তারিত আলোচনাটা তোমরা ভালো করে দেখো এবং সমাসটা নির্ণয় করতে হয় কিভাবে একটু শেখার চেষ্টা করো। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথমেই যে সমাসটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস চেনার উপায় দেখো কি লিখেছি। দ্বন্দ্ব সমাস চেনার সবচেয়ে সহজ উপায় মাঝখানে ও রেখে ব্যাসবাক্য নির্ণয় করতে হবে। অর্থাৎ ব্যাসবাক্যটা যখনই নির্ণয় করব তখন মাঝখানে ও শব্দটি আমরা রাখব, তবেই কিন্তু দ্বন্দ্ব সমাস হবে। অর্থাৎ যে যুক্ত শব্দটি তোমাকে দেয়া হবে সেই শব্দটির ব্যাসবাক্য এমনভাবে তোমাকে নির্ণয় করতে হবে যাতে মাঝখানে ও শব্দটি যুক্ত হয়। যেমন দেখো, কিছু উদাহরণ দিয়েছি। দেনা পাওনা। এই দেনা পাওনা শব্দটাকে যদি ব্যাসবাক্য করি তাহলে দেখো দেনা ও পাওনা, এটা কি সমাস হয়ে গেল? দ্বন্দ্ব সমাস। কারণ কি দেখো, দেনা পাওনাটাকে ভেঙে আমি লিখেছি দেনা ও পাওনা। তারপরে দেখো ভাই বোন। ভাই বোন একটি বাংলা শব্দ, যুক্ত বাংলা শব্দ। এই ভাই বোনটাকে ভেঙে আমরা লিখতে পারি ভাই ও বোন। এটাও হচ্ছে দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ। এছাড়াও এ ধরনের অজস্র শব্দ আছে যে শব্দগুলোকে আমরা দ্বন্দ্ব সমাসে ফেলতে পারি। যেমন বর কনে। বর কনে শব্দটাকে যদি ব্যাসবাক্য করি তাহলে হবে বর ও কনে। এটাও একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এছাড়াও হাট বাজার, এটাকে ব্যাসবাক্য করলে হবে হাট ও বাজার। ভালো মন্দ, এটাকে ব্যাসবাক্য করলে লিখতে হবে ভালো ও মন্দ। হেসে খেলে, এই শব্দটাকে যদি ব্যাসবাক্য ভাঙি তাহলে হয়ে যাবে হেসে ও খেলে। জীবজন্তু, এই জীবজন্তু শব্দটাকেও ব্যাসবাক্যে ভাঙলে হবে জীব ও জন্তু। তাহলে বুঝতেই পারছো, বর কনে, হাট বাজার, ভালো মন্দ, হেসে খেলে, জীবজন্তু এই জাতীয় অজস্র শব্দ আছে যেগুলোকে আমরা এই ও দিয়ে ভেঙে ব্যাসবাক্য নির্ণয় করতে পারি। আর এই ধরনের সমস্ত শব্দকেই আমরা বলবো দ্বন্দ্ব সমাস। বুঝাতে পারলাম? এরপরে দেখো নেক্সট যে সমাসটা আসছে সেটা হচ্ছে দ্বিগু সমাস। এই দ্বিগু সমাস চেনার উপায় কি দেখো। দ্বিগু সমাসে মূলত সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয়। অর্থাৎ সংখ্যাবাচক শব্দ দেখলেই তা দ্বিগু সমাস করতে পারো। তাহলে দ্বিগু সমাস চেনার উপায় দেখো, সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ থাকবে। যে কোনো সংখ্যাবাচক শব্দ যদি তুমি বাংলায় পাও যেটা সংখ্যা কেন্দ্রিক, তাকে আমরা বলবো দ্বিগু সমাস। এর উদাহরণ হিসাবে দেখো, কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন ত্রিফলা। এই ত্রিফলা শব্দটাকে যদি আমি ব্যাসবাক্য করি তাহলে ব্যাসবাক্যটা এরকমভাবে লিখতে হবে 3টি ফলার সমাহার, তাকেই আমরা বলবো ত্রিফলা।
এটা কি সমাস? দ্বিগু সমাস। এছাড়াও দেখো পঞ্চরত্ন, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে হবে পঞ্চরত্নের সমাহার, এটাও দ্বিগু সমাস। এছাড়াও চৌরাস্তা, চারটি রাস্তার সমাহার, দ্বিগু সমাস। দ্বিগু সমাস হতে গেলে কিন্তু এই ধরনের সমস্ত বিষয়গুলোকে তোমাকে মাথায় রাখতে হবে, যে ব্যাস বাক্যটা কিন্তু এরকম এই সমাহার এইভাবেই লিখতে হবে, যে তিনটি ফলার সমাহার, পঞ্চরত্নের সমাহার, চারটি রাস্তার সমাহার, এই ধরনেরই ভাবেই ব্যাস বাক্যগুলো তোমাকে নির্ণয় করতে হবে এবং তার সমাসটা বলতে হবে যে দ্বিগু সমাস। অন্যভাবে ব্যাস বাক্য করলে কিন্তু হবে না। আরও একটা বিষয় আছে, দেখো নিচে একটা ফুটনোট দিয়েছি, যে সংখ্যাবাচক শব্দ হলে সংখ্যাবাচক বহুব্রীহিতেও যায়, সেখানে কিন্তু যার কথাটা ব্যাস বাক্য শেষে থাকবে, কিন্তু দ্বিগু সমাসে তা থাকবে না। এই ফুটনোটটার মূল ব্যাখ্যা হচ্ছে যে সংখ্যাবাচক শব্দ দেখলেই যে দ্বিগু সমাস হবে এমনটা কিন্তু নয়। সংখ্যাবাচক যদি কোনো শব্দ থাকে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাসও হতে পারে। এর আগের ক্লাসে বহুব্রীহি সমাস সম্পর্কে আলোচনা করেছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে সংখ্যাবাচক শব্দ দিলে সংখ্যাবাচক বহুব্রীহিতেও যেতে পারে। তাহলে বুঝবো কী করে? সেটা হচ্ছে, যদি সংখ্যাবাচক শব্দটি শুধুই সংখ্যাবাচক হয় তাহলে সেটা দ্বিগু সমাস হবে, কিন্তু সংখ্যাবাচক শব্দটি যদি কোনো ব্যক্তিকেন্দ্রিক বোঝায় তাহলে তাকে আমরা বলতে পারি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। কারণ দেখো, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হতে গেলে ব্যাস বাক্য শেষে যার কথাটা তোমাকে নিয়ে আসতে হবে। দ্বিগু সমাসের বেলায় কিন্তু যার কথাটা থাকে না। যেমন দেখো এখানে উদাহরণ দিয়েছি ত্রিফলা, তিনটি ফলার সমাহার, এখানে কিন্তু যার কথাটা নিয়ে আসিনি আমি। পঞ্চরত্ন, পাঁচটি রত্নের বা পঞ্চরত্নের সমাহার, এখানেও কিন্তু যার কথা নেই। তাহলে যখন কোনো সংখ্যাবাচক শব্দের ব্যাস বাক্যে যার কথাটা থাকবে না তখন তাকে আমরা বলবো দ্বিগু সমাস। কিন্তু সংখ্যাবাচক কোনো শব্দ আছে কিন্তু যেটার ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে ব্যাস বাক্য শেষে যার কথাটা নিয়ে আসতে হয় তখন তাকে আমরা বলবো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আরেকটু স্পষ্টভাবে বললে, তোমাকে উদাহরণ দিলে বুঝতে পারবে। যদি বলি যে দশানন, দশানন শব্দটাকে যদি ব্যাস বাক্য করি, দেখো এখানেও দশ শব্দটি একটি সংখ্যাবাচক শব্দ। যেমন এখানে ত্রিফলা, ত্রিফলা মানে হচ্ছে তিনটি ফলা, পঞ্চরত্ন মানে হচ্ছে পাঁচটি রত্ন, চৌরাস্তা মানে দেখো চারটি রাস্তা। এই যে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা সংখ্যা রয়েছে লুকিয়ে। ঠিক তেমনি যদি বলি দশানন, তাহলে এই দশাননের মধ্যেও 10 শব্দটা লুকিয়ে রয়েছে। কিন্তু দশাননটাকে যদি আমি ব্যাস বাক্য করি তাহলে এরকমভাবে লিখতে আমি পারবো না যে 10টি আননের সমাহার, এটা লেখা যায় না। কারণ আনন শব্দের অর্থ হচ্ছে মুন্ডু। 10টি মুন্ডুর সমাহার বা 10টি মাথার সমাহার এটা লেখা যায় না। দশানন কাকে বলে আগে ভালো করে জানতে হবে। দশানন হচ্ছে রাবণের আরেক নাম, অর্থাৎ যার 10টা মাথা আছে সেই ব্যক্তিকে দশানন বলে। 10টা মুন্ডু বা 10টা মাথার সমাহারকে দশানন বলে না। ঠিক সেই জন্যই দশানন শব্দটি যখন ব্যাসবাক্য করব তখন তার ব্যাসবাক্য হবে 10টি আনন আছে যার, তাকে বলি দশানন। তাহলে দেখো যখনই ব্যাসবাক্যে আমি যার কথাটা লাস্টে নিয়ে আসছি, 10টি আনন আছে যার, ঠিক সেই জন্যই ওটা দ্বিগু সমাস হবে না, ওটাকে বলতে হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এছাড়াও যদি বলি পঞ্চমুখী, এরম যদি একটা শব্দ থাকে পঞ্চমুখী, তাহলে পঞ্চমুখী কি 5টা মুখের সমাহার? না, একেবারেই তা নয়। কারণ পঞ্চমুখী একটি ব্যক্তিবাচক শব্দ, কোনো ব্যক্তিকে বোঝায়। ওকে, পঞ্চমুখী মানুষের নাম বা কোনো একটি দেবতা দেবীর নাম, অর্থাৎ কোনো ব্যক্তিকেন্দ্রিক একটি শব্দ। তাহলে আমি ওটা ব্যাসবাক্য করতে লিখতে হবে 5টি মুখ আছে যার, বা পঞ্চমুখ আছে যার, তাকেই আমরা বলবো পঞ্চমুখী। তাহলে এখানে এই যে লাস্টে যার কথাটা লিখলাম ঠিক সেই জন্যই সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যদি আরেকটা শব্দ নিই চতুষ্পদী, এটা আমি তোমাকে উদাহরণ দিয়েওছি আগের ক্লাসে। চতুষ্পদী কি বলবো, মানে 4টি পদ থাকলেই চতুষ্পদী? না, 4টি পদ আছে যার, তাকে বলি চতুষ্পদী। এটা ভালো করে বুঝতে হবে তোমায়। চতুষ্পদী
ব্যক্তিকেন্দ্রিক বা পশুকেন্দ্রিক, পশুদের 4টে পা থাকে বলে পশুদেরকে চতুষ্পদী বলা হয়। ঠিক সেই জন্যই তোমাকে বলতে হবে ওখানে 4টি পদের সমাহার, এটা লেখা যাবে না, লিখতে হবে 4টি পদ আছে যার, তাকে বলে চতুষ্পদী। ঠিক সেই জন্যই ওইটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তাহলে বুঝতে পারলে যে সংখ্যা থাকলেই সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হবে এমনটি নয়, বা দ্বিগু সমাস হবে এমনটি নয়। তোমাকে লক্ষ্য রাখতে হবে যে সংখ্যাবাচক শব্দটা ব্যক্তিকেন্দ্রিক নাকি সংখ্যাবাচক শব্দটা এমনি, সেইটা দেখে তবে তোমাকে নির্ণয় করতে হবে ব্যাসবাক্য, আর তার উপর ভিত্তি করেই তৈরি হবে তোমার সমাস। অর্থাৎ ব্যাসবাক্যে যদি তুমি যার কথাটা নিয়ে আসতে পারো শেষে, তাহলে তুমি লিখতে পারো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আর যদি যার কথাটা না নিয়ে এসে এই সমাহার দিয়ে করতে চাও, তাহলে সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। কিন্তু জোর করে কিছু করা যাবে না, সাধারণ পদ্ধতি ও বাংলা ভাষাগত যে রূপ, সেটাকে সঠিক রেখেই আমাকে ব্যাসবাক্য নির্ণয় করতে হবে। যদি এই বিষয়টা সম্পর্কে কারো বুঝতে অসুবিধা হয়, কারণ দ্বিগু সমাস আর বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে প্রচুর কনফিউজ থাকে ছেলেমেয়েদের মধ্যে। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব বোঝাবার, আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখো, নিত্য সমাস। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাস, আর অত্যন্ত সহজ সমাসও আমরা বলি। এই সমাসটা চেনার খুব সহজ উপায় হচ্ছে, দেখো, অন্তর শব্দটি যুক্ত থাকলে বিভিন্ন শব্দগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা বলি নিত্য সমাস। লিখেছি দেখো, এই সমাস চেনার উপায় হলো অন্তর শব্দটি যুক্ত বিভিন্ন শব্দগুলি নিত্য সমাস হয়। এই অন্তর শব্দটি বলতে বিভিন্ন শব্দ আছে দেখবে, যেমন জন্মান্তর, মতান্তর, দ্বীপান্তর। এই যে অন্তর কথাটা অ্যাড আছে, এই ধরনের সমস্ত শব্দকেই আমরা বলি নিত্য সমাস। আর কি আছে, এবং কেবল দিয়ে যদি ব্যাসবাক্য করা যায় বা কেবল দিয়ে ব্যাসবাক্য হলে সেগুলোকেও আমরা বলি নিত্য সমাস। কয়েকটা উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে বিষয়টা। যেমন ধরো মতান্তর। এই যে দেখো, মতান্তর কথাটার মধ্যে একটা অন্তর লুকিয়ে আছে, মত যুক্ত অন্তর, মতান্তর। তাহলে এই মতান্তর এই ধরনের যখন শব্দ দেবে, তখন এটাকে ব্যাস বাক্যটিকে এইভাবে লিখতে হবে। দেখো পাশে লিখেছি অন্য মত, এটা নিত্য সমাস। তাহলে মতান্তর এরম লিখলে হবে না যে মত যার অন্তর বা অন্য কোনোভাবে কিন্তু ব্যাস বাক্য লিখলে হবে না, অবশ্যই ঠিক এইভাবেই লিখতে হবে। মতান্তর মানেই হচ্ছে অন্য মত, এটা হয়ে যাবে নিত্য সমাস। ঠিক তেমনি দেশান্তর, দেশান্তরটাকে যদি আমি ব্যাসবাক্য লিখি তাহলে কি হয়ে যাবে, অন্য দেশ, এটাও হয়ে যাবে নিত্য সমাস। মারামারি, এটা হচ্ছে দুটো আমি অন্তর দিয়ে উদাহরণ দিয়েছি, মতান্তর অন্য মত, আর দেশান্তর অন্য দেশ। এরকম অজস্র শব্দ আছে, যেমন জন্মান্তর, তাহলে কি হবে, অন্য জন্ম। বেদান্তর, তাহলে কি হবে, অন্য বেদ। দ্বীপান্তর, অন্য দ্বীপ। গ্রামান্তর, অন্য গ্রাম। এই ধরনের অজস্র শব্দ আছে, যে শব্দগুলোকে আমরা বলবো নিত্য সমাস। এছাড়াও কয়েকটি শব্দ আছে দেখো, যেমন মারামারি। মারামারিটা আরও অনেক শব্দ আছে দেখো, যেমন মারামারি। মারামারিকে যদি ব্যাসবাক্য করি তাহলে কী হবে, কেবল মারা। অর্থাৎ এইভাবেই লেখে, বাংলাতে এভাবেই সমাসগুলোকে নির্ণয় করতে হয় ব্যাসবাক্যগুলোকে। যদি লেখা থাকে মারামারি তাহলে হবে কেবল মারা, এটাও হচ্ছে নিত্য সমাস। কারণ আমি আগেই বলেছি যে কেবল যুক্ত শব্দ থাকলেও তাকে আমরা বলি নিত্য সমাস। যেমন রাগারাগি, কেবল রাগা, মানে অনেক বেশি রাগ করলে তাকে আমরা বলি রাগারাগি। তাহলে এগুলোকে এভাবেই লিখতে হয় যে কেবল রাগা, অর্থাৎ মারামারি, রাগারাগি এই শব্দগুলোর মধ্যে কেবল এই রাগ আর কেবল মারার বিষয়টাই লুকিয়ে আছে। ঠিক সেই জন্যই মারামারি, রাগারাগি এই ধরনের সমস্ত কথাগুলোই কেবল যোগ করে তোমাকে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে, আর তার সমাস হবে নিত্য সমাস। আর দেখো নিচে একটু লিখেছি, গ্রামান্তর, কালান্তর, যুগান্তর ইত্যাদি সমস্ত শব্দগুলোই এই সমাসের অন্তর্ভুক্ত হয়। তাহলে মূল বিষয় হচ্ছে, যদি অন্তর্যোগে যে কোনো শব্দ তুমি দেখতে পাও না কেন, একদম অন্য দিয়ে ব্যাস বাক্য বানিয়ে দেবে,
আর তারপরে তাকে নিত্য সমাস বলে উল্লেখ করে দেবে। যদি লেখা থাকে কালান্তর, তাহলে অন্য কাল নিত্য সমাস। এইভাবে যত অন্তর শব্দ আছে একদম চোখ বুজে এইভাবেই নিত্য সমাস করে দেবে। কিন্তু ব্যাস বাক্যটাকে এই পদ্ধতিতেই লিখতে হবে, এটা মাথায় রাখবে, নাহলে কিন্তু ভুল হবে এবং কেটে দেওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। আর ব্যাস বাক্য সঠিক না হলে কখনোই সমাস সঠিক লিখলে তুমি নাম্বার পাবে না, সেটা সম্ভব নয়, কারণ ব্যাস বাক্যের উপর ভিত্তি করেই সমাস নির্ধারিত হয়। নেক্সট যেটা আসছে দেখো, অলোপ সমাস। এই অলোপ সমাস হচ্ছে এই ধরনের সমাস ব্যাস বাক্যের মাঝে ও দিয়ে করতে হয়, তবে এক্ষেত্রে উভয় পদে বিভক্তি যুক্ত থাকে। হ্যাঁ, এর আগে আমরা করলাম কি দ্বন্দ্ব সমাস, সেখানেও আমরা কি বললাম ও যুক্ত থাকে। আর এখানেও দেখো বলছি ব্যাস বাক্যের মাঝখানে ও থাকে, কিন্তু এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ আছে দেখো, এক্ষেত্রে দুটো পদের সাথেই বিভক্তি যুক্ত থাকবে। এবার যদি বলো বিভক্তি কী জিনিস, তাহলে বিভক্তির ক্লাস করতে হবে এবং জানতে হবে। এর আগেও তোমরা যারা জানো না বিভক্তি, তাহলে আমার চ্যানেলে তোমরা নজর রাখবে, এর মাঝেই আমি বিভক্তি আর অন্যান্য যে কারক এবং বিভক্তির একটা সুন্দর ক্লাস করব, সে ক্লাসটা তোমরা করে নেবে, তাহলে বিভক্তি সম্পর্কে পরিষ্কার তোমাদের ধারণা এসে যাবে। আমি শুধু সাধারণভাবে বলতে চাইছি যে কোনো শব্দের সাথে কে, তে, এ ইত্যাদি যুক্ত থাকলে তাকে আমরা মূলত বিভক্তি বলে থাকি। এছাড়াও আরও অনেক ব্যাপার আছে, সেগুলো পরের ক্লাস যখন করব কারক বিভক্তির, তখন সেখান থেকে বিস্তারিতভাবে জেনে নেবে। তো যেটা বলছিলাম যে দুটি পদের সাথে যদি বিভক্তি যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো অলোপ সমাস। এবং অবশ্যই বিভক্তি বলতে এখানে তোমরা মোটামুটি মনে রাখবে যে কে, তে, এ, অন্তুস্থ এই জাতীয় শব্দগুলো কি আমরা বলি, যদি যুক্ত থাকে তাকে আমরা বলি বিভক্তি। এবার দেখো কয়েকটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। যেমন দুধে ভাতে, দেখো দুধে ভাতে যদি কথাটা লিখি তাহলে এটাকে কি লিখতে পারছি দেখো, অলোপ সমাস। ব্যাস বাক্য লিখেছি দুধে ও ভাতে। আমি আগেও বলেছি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি দেখেছিলাম, মাঝখানে ও থাকলে দ্বন্দ্ব সমাস হয়। এখানেও দেখো মাঝখানে ও দিয়ে ব্যাস বাক্য নির্ণয় করেছি, কিন্তু তফাৎটা হয়ে যাচ্ছে এখানে দুটো যে পদ রয়েছে দুধ এবং ভাত, এই দুটো পদের সাথেই একটা এ বিভক্তি যুক্ত করেছি। দুধ ও ভাত কিন্তু লিখিনি, দেখো লিখেছি দুধে ও ভাতে। ঠিক এই দুধে মানে দুধ যুক্ত এ, আর ভাতে মানে ভাত যুক্ত এ, এই দুটো এ থাকার জন্যই এবং দুটো পদের মধ্যেই এই এ বিভক্তি থাকার জন্য এটাকে আমরা বলছি অলোপ সমাস। নেক্সট দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, পথে ঘাটে। আমরা এমনি বলি না পথে ঘাটে তার সাথে দেখা হচ্ছে বা পথে ঘাটে অনেক কিছু ঘটছে। এই পথে ঘাটে এটা একটা বাংলা শব্দ, এই শব্দটাকে যদি ব্যাস বাক্য করি তাহলে হবে পথে ও ঘাটে। পথ ঘাট এরম লিখলে কিন্তু হবে না, লিখতে হবে পথে ও ঘাটে। এবং দুটো পদের মধ্যেই দেখো এ বিভক্তি যুক্ত আছে, পথে পথ যুক্ত এ, আর ঘাটে ঘাট যুক্ত এ। কিন্তু ওটা লেখার দরকার নেই, শুধু একটু বুঝে নেবে যে দুটো পদের মধ্যেই বিভক্তি যুক্ত রয়েছে। ঠিক সেই জন্যই এখানে ব্যাস বাক্য লিখেছি পথে ও ঘাটে, আর সেই জন্যই এটা দ্বন্দ্ব সমাস হবে না, এটা হয়ে যাচ্ছে অলোপ সমাস, অলয়কা প। এই অলোপ কথাটা কেন নাম দিয়েছে বলি, লোপ পাওয়া মানে হচ্ছে লুপ্ত হয়ে যাওয়া বা সরে যাওয়া, আর অলোপ মানে যেটা সরে যায় না, যেটা থেকে যায় তাকে বলি অলোপ, যেটা স্থায়ী বর্তমান। এখানে দেখো আসলে এখানে বিভক্তির উপর ভিত্তি করে এই নামটা দেওয়া হয়েছে, দুটো পদের মধ্যেই বিভক্তি যুক্ত থাকে বলে এটার নাম হয়েছে অলোপ সমাস, অর্থাৎ বিভক্তি লুপ্ত হয় না, সেজন্য এই সমাসকে বলা হয় অলোপ সমাস। যখন সমাসের বিভিন্ন সংজ্ঞাগুলো লেখাবো এবং ছোট বড় কোশ্চেন লেখাবো তখন এগুলো আমি আরও বিস্তারিত আলোচনা করে দেবো, যে প্রতিটি সমাসের নাম কিভাবে হচ্ছে এবং এই সমাসগুলো কাকে বলে এবং তার যে ভাগ বিভাজন ইত্যাদিগুলো ডিটেলসে জানিয়ে দেওয়া হবে পরের ক্লাসে। এখন শুধুমাত্র সমাসটা নির্ণয় কিভাবে করবে সেই বিষয়টা ভালো করে দেখো, যে দুটো শব্দের মধ্যেই যদি বিভক্তি যুক্ত থাকে, সেটা যে এ বিভক্তি থাকবে সবসময় এমনটি নয়, এর বিভক্তি থাকতে পারে, কে বিভক্তি থাকতে পারে, অন্তুস্থ বিভক্তি থাকতে পারে, যাই থাকুক না কেন সেগুলোকে আমরা অলোপ সমাসের অন্তর্ভুক্ত করব। নিচে একটা ফুটনোট আছে দেখো, মনে রাখতে হবে দুধ ভাত
এটাকে যখন সমাস করব তখন লিখতে হবে দুধ ও ভাত, সেটা কিন্তু আর অলপ সমাস হবে না, সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। আর পদ ঘাট, সেটাকে যদি ভাঙি তাহলে হবে পথ ও ঘাট, এটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। তফাৎটা কি হচ্ছে দেখো, ওখানে হচ্ছে দুধে ভাতে আর এখানে দুধ ভাত। দুধে ভাতে তার মানে দুটোর সাথে এ যুক্ত আছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে বিভক্তিযুক্ত দুটি পদ। আর এখানে দুধ ভাত, এই দুটো শব্দের মধ্যে কোনো বিভক্তি যুক্ত নেই, মানে কে বা তে বা এ জাতীয় কোনো শব্দ যুক্ত নেই। ঠিক সেই জন্যই দুধ ভাত যখন আমরা ব্যাসবাক্য করছি তখন হয়ে যাচ্ছে দুধ ও ভাত। আর সেই জন্যই যেহেতু এখানে কোনো বিভক্তি নেই তাই এটাকে আমরা লিখব দ্বন্দ্ব সমাস। আর দুধে ভাতে যেহেতু দুটোতেই বিভক্তিযুক্ত আছে তাই সেটা হয়ে যাবে অলপ সমাস। তাহলে ও থাকলে আমরা দ্বন্দ্ব সমাসও বলতে পারি, অলপ সমাসও বলতে পারি। যদি দুটোর মধ্যে বিভক্তিযুক্ত ও থাকে তাহলে হবে দ্বন্দ্ব সমাস, অলপ সমাস। আর যদি বিভক্তিবিহীন দুটি পদ থাকে তাদের সমাস নির্ণয় করতে দিলে সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। যেমন দেখো ওপরে লিখেছি পথে ঘাটে, সেটা হয়ে যাচ্ছে অলপ সমাস, কিন্তু যখন লিখছি পথ ঘাট সেটা হয়ে যাচ্ছে দ্বন্দ্ব সমাস। নিচে দেখো লেখা আছে পথ ঘাট, ব্যাস বাক্য করেছি পথ ও ঘাট, এটা হয়ে যাচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে পথে ঘাটে এটা হয়ে যাচ্ছে অলপ, আর পথ ঘাট হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে দ্বন্দ্ব সমাস। তফাৎ খুব সামান্য, একটাতে বিভক্তি আছে আর একটাতে বিভক্তি নেই। বিভক্তি থাকলে অলপ সমাস আর বিভক্তি না থাকলে দ্বন্দ্ব সমাস। এর সাথে আরেকটুখানি জেনে রাখবে, অলপ সমাস কিন্তু তিন প্রকারের হয়ে থাকে। যেমন দ্বন্দ্ব সমাস, অলপ দ্বন্দ্ব সমাস, এটা অলোপ নয়, এটা অলোপ হবে, বানানটা ভুল হয়েছে, অলয়ে ওকা প হবে, অলৌকা প, অলপ সমাস হবে। এটা হবে অলপ তৎপুরুষ সমাস। আর একটা হচ্ছে অলপ বহুব্রীহি সমাস। এই অলপ তৎপুরুষ সমাস হচ্ছে এই কে তে ইত্যাদি যুক্ত থাকলে আমি বললাম সেটা হচ্ছে অলপ তৎপুরুষ হবে। আর বহুব্রীহির ক্ষেত্রেও যার কথাটার প্রযোজ্যতা থাকবে। এগুলো অত বেশি গুরুত্ব থাকে না, আর এগুলো তোমাকে লিখতেও হবে না পরীক্ষায়, তোমার শুধু অলপ সমাস লিখে দিতে পারলেই তোমার মার্কস দেবে। আর ছোট কোশ্চেনে মনে রাখবে যে অলপ সমাসকে প্রথমত তিন প্রকারে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে অলপ দ্বন্দ্ব সমাস, অলপ তৎপুরুষ সমাস এবং অলপ বহুব্রীহি সমাস। এছাড়াও বিভিন্ন ধরনের, দেখো আবার লিখেছি, এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান অলপ সমাসের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো যেগুলো আছে এগুলোকেও তোমরা কিন্তু অলপ সমাসেই ফেলবে। যেমন এক্সাম্পল দিয়েছি দেখো, হাতে খড়ি। এই হাতে খড়িটাকে যদি তুমি করো তাহলে হয়ে যাচ্ছে হাতে খড়ি দেওয়ার অনুষ্ঠান, দেওয়া হয় যে অনুষ্ঠান বা অনুষ্ঠানেই কথাটা হবে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকেই আমরা বলি হাতে খড়ি। এটাকে আমরা বলবো অলপ বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাস কেন বলছি, এই যে অনুষ্ঠানে বা এই জন্য এটাকে আমরা বলবো অলপ বহুব্রীহি সমাস। তুমি যদি অলপ বহুব্রীহি সমাস নাও লিখতে পারো তাহলে তুমি অলপ সমাস লিখবে, তাতেও তোমাকে রাইট দেবে এবং নাম্বার দেবে। এটা অত বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেমন গায়ে হলুদ, দেখো গায়ে হলুদের ব্যাসবাক্য কী লিখেছি, গায়ে হলুদ দেয়া যে অনুষ্ঠান, এটাকেও আমরা বলবো অলপ বহুব্রীহি সমাস বা অলপ সমাস। বোঝা গেল? এই যে হাতে খড়ি, গায়ে হলুদ, এই যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো সবই আমরা বলতে পারি অলপ সমাস, কারণ এগুলো একটা সামাজিক অনুষ্ঠান। এই সামাজিক অনুষ্ঠানগুলোকে আমরা অলপ সমাসের অন্তর্ভুক্ত করব। এছাড়াও একাধিক শব্দ আছে, দেখো এখানে লিখেছি, দিনে দুপুরে, অরণ্যে রোদন, রোদে পোড়া, মুখে ভাত, ভাত কাপড় ইত্যাদি সবই অলপ সমাসের উদাহরণ। তবে ভাত কাপড় যে শব্দটা লিখেছি সে শব্দটা ভাত ও কাপড় এভাবে যদি তোমরা লিখে দাও তাহলে ওটা দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। আর যদি লেখো ভাত ও কাপড় দেওয়ার যে অনুষ্ঠান তাহলে সেটা হয়ে যাবে অলপ সমাস। অর্থাৎ একটি শব্দকে তুমি একাধিক সমাসে ফেলতে পারো। যেমন খুশি তুমি ব্যাসবাক্য নির্ণয় করবে তেমনই তোমার সমাস নির্ধারিত হবে, তবে সেটা কোনো না কোনো সমাসের নিয়মকে তোমাকে মেনে চলতে হবে। অর্থাৎ তুমি যা খুশি ব্যাসবাক্য বানাতে পারো না, ব্যাসবাক্য তখনই বানাবে যে এমনভাবে বানাবে যাতে ওই 9টি সমাসের যে নীতি এবং নিয়ম রয়েছে সেই 9টি সমাসের যে কোনো একটি নিয়মের মধ্যে সেটা সঠিকভাবে চলে আসে, তাতে কোনো দ্বন্দ্ব সৃষ্টি যেন না হয়।
তাহলেই তুমি একটা শব্দ একাধিক সমাস হতে পারে, এ নিয়ে কোনো সমস্যা নেই। তুমি যেভাবে ব্যাস বাক্য লিখবে সমাস সেটাই নির্ধারিত হবে, আর সেটাই শিক্ষক মশাই দেখবে এবং রাইট দেবে। বোঝা গেল? এগুলো একটুখানি মনে রাখবে। দিনে দুপুরে, অরণ নিরোদন, রোদে পোড়া, মুখে ভাত, ভাত কাপড়, এই জাতীয় শব্দগুলো পরীক্ষায় মাঝে মধ্যে আসে। এই শব্দগুলো সবই হচ্ছে অলোপ সমাসের অন্তর্ভুক্ত হবে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। দেখো, বাক্যাশ্রয়ী সমাসের ক্ষেত্রে দীর্ঘ বাক্যকে আশ্রয় করে যে সমাস তাকেই বলবো আমরা বাক্যাশ্রয়ী সমাস। এই বাক্যাশ্রয়ী সমাস চেনার নির্দিষ্ট কোনো পথ বা পদ্ধতি নেই। এটা তোমাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তুমি অভ্যাস হয়ে যাবে, একটা জায়গায় এসে সেটা দেখে তুমি বুঝতে পারবে যে বাক্যাশ্রয়ী সমাস বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে, অনেক বড়োভাবে ব্যাস বাক্য নির্ণয় করা হয় যে সমস্ত সমাসগুলোকে, যে সমস্ত শব্দগুলোকে, সেগুলোকে আমরা বলি বাক্যাশ্রয়ী সমাস। কারণ নামের মধ্যেই দেখো দেওয়া আছে বাক্যাশ্রয়ী, মানে বাক্যকে আশ্রয় করে যে সমাস নির্ধারিত হয় তাকেই আমরা বলি বাক্যাশ্রয়ী সমাস। এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষায় খুব বেশি আসে না একেবারেই, তবে মাঝে মধ্যে আসবে না যে এমনটি নয়, মাঝে মধ্যে আসতেও পারে। একটু তো জন্য জেনে রাখা। দেখো, যেরকম দুর্গম, এই দুর্গম শব্দটাকে তুমি যদি ব্যাস বাক্য করো তাহলে দাঁড়াচ্ছে যেখানে সহজে গমন করা যায় না, তাকেই আমরা দুর্গম বলি। দুর্গম কাকে বলি? যেখানে সহজে যেতে পারি না আমরা, যেমন পাহাড় পর্বত, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলোকে আমরা দুর্গম বলি। অর্থাৎ চট করে যেখানে যাওয়া যায় না বা সহজে যেখানে গমন করা যায় না। এই বাক্যাশ্রয়ী সমাস করতে গেলে অবশ্যই তোমাকে শব্দের যথার্থ মানেটা জানতে হবে, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এক কথায় প্রকাশ জাতীয় শব্দগুলোকে তোমাদের দেয়া হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এক কথা প্রকাশ। যেমন এই যে একটা বললাম দুর্গম, সেখানে সহজে যাওয়া যায় না, এটা বাক্যাশ্রয়ী সমাস। তারপরে দেখো নিচে দেওয়া আছে দুষ্প্রাপ্য, যা সহজে পাওয়া যায় না, তাকে আমরা বলি দুষ্প্রাপ্য। তাহলে এটাই হচ্ছে বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। সমস্ত এক কথায় প্রকাশ যে শব্দগুলি থাকে, সে শব্দগুলিকে আমরা মোটামুটি বাক্যাশ্রয়ী সমাসের অন্তর্ভুক্ত করতে পারি। এছাড়া আর বাক্যাশ্রয়ী সমাসকে বিশেষভাবে চেনার বা বোঝার বিশেষ কোনো উপায় নেই। শুধু মনে রাখবে এক কথায় প্রকাশ যে শব্দগুলো আছে বাংলায়, সেগুলো একটু তুমি ভালো করে যদি পড়ে নাও, সেগুলোকেই তোমরা এইভাবে লিখে দেবে এবং সেটাকে বাক্যাশ্রয়ী সমাস করে দেবে। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকের সমাসের সম্পূর্ণ আলোচনা। তোমরা সমস্ত আলোচনাটা ভালো করে দেখবে, বুঝবে। আমি আবার প্রথম থেকে একটু রিপিট করে দিচ্ছি। সমাসের পঞ্চম ভাগ আজকে যেগুলো শেখানো হলো সেটা হচ্ছে প্রথমেই দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মাঝখানে ও থাকবে এবং ও দিয়ে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। যেমন দেনা পায়না, ভাই বোন, সব মাঝখানে দেখো ও দেয়া আছে। হাট বাজার, বর কোণে, বর ও কোণে, হাট বাজার, হাট ও বাজার, ভালো মন্দ, ভালো ও মন্দ, এইভাবে সমস্ত ব্যাস বাক্যগুলো বানাবে আর তার সমাস নির্ধারণ করবে দ্বন্দ্ব সমাস। নেক্সট আছে দ্বিগু সমাস। মূলত সংখ্যা জাতীয় যে কোনো শব্দকেই তুমি দ্বিগু সমাস করতে পারো। তার মধ্যে যেমন উদাহরণ দিয়েছি দেখো, ত্রিফলা, তিনটি ফলার সমাহার, পঞ্চরত্ন, পাঁচটি রত্নের সমাহার, চৌরাস্তা, চারটি রাস্তার সমাহার, তারপরে তোমার এই জাতীয় সমস্ত শব্দ আছে। তবে বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসেও যেতে পারে যদি সেটা ব্যক্তিকেন্দ্রিক কোনো শব্দ হয়ে থাকে। নেক্সট হচ্ছে নিত্য সমাস, অন্তর্যোগে যে কোনো শব্দ আর কেবল দিয়ে যদি ব্যাস বাক্য করি তাহলে আমরা চলে যাচ্ছি নিত্য সমাসে। যেমন এক্সাম্পল মতান্তর, দ্বীপান্তর, দেশান্তর, এই সমস্ত শব্দগুলোকে আমরা অন্য দেশ, অন্য মত, অন্য তোমার গ্রাম, অন্য পথ, এই জাতীয় শব্দ এইভাবে তোমরা ব্যাস বাক্য করবে আর তার সমাস হবে নিত্য সমাস। মারামারি, রাগারাগি, গালাগালি, এই যে সমস্ত কেবল গাল, কেবল মার, কেবল রাগ, এইভাবে ব্যাস বাক্যগুলো করতে হবে এবং সেটা নিত্য সমাসের অন্তর্ভুক্ত হবে। অলোপ সমাস, যে সমাসে দুটো যে পদ থাকবে সেই দুটো পদের সাথেই বিভক্তি যুক্ত থাকবে, কে, তে, এ অথবা অন্তুস্ত, এই জাতীয় বিভক্তিগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো অলোপ সমাস। উদাহরণ হচ্ছে পথে ঘাটে, দুধে ভাতে, এবারে জামা কাপড়ে, এই জাতীয় যে সমস্ত শব্দগুলো আছে এগুলো সবই হচ্ছে অলোপ সমাসের উদাহরণ হয়ে থাকবে।
নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো অলপ সমাসের উদাহরণ হয়, যেমন হাতে খড়ি, গায়ে হলুদ, ভাত কাপড়ের অনুষ্ঠান, এই জাতীয় সবই হচ্ছে অলপ সমাসের উদাহরণ। আর এছাড়া বাক্যাশ্রয়ী সমাস, সমস্ত শব্দ, বাংলায় শব্দ যেগুলো হচ্ছে এক কথায় প্রকাশ, সেই এক কথায় প্রকাশ শব্দগুলো ভালো করে পড়বে, এগুলো সবই হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। যেমন এক্সাম্পল, দুর্গম, যেখানে সহজে গমন করা যায় না তাকেই বলে দুর্গম। তারপরে দুষ্প্রাপ্য, যা সহজে পাওয়া যায় না, এভাবে ব্যাসবাক্যগুলো করবে আর এটা বাক্যাশ্রয়ী সমাস হিসেবে লিখে দেবে। ব্যাস, আজকেই তোমাদের সমাসের যে 9টি ভাগ ছিল সেই সমস্ত ভাগগুলো স্পষ্টভাবে আলোচনা হলো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, পরের ক্লাসে সেগুলো আলোচনা হবে। আর নেক্সট আরেকটি ভাগ আসবে সমাসের, মোট 6টি ভাগের মধ্যে আজকে 5টি ভাগ আলোচনা হলো, আর একটি ভাগের ক্লাস তোমাদের করতে হবে, সেটাতে সমস্ত রকমের সমাসগুলো প্র্যাকটিস করানো হবে। অর্থাৎ প্রায় 15 থেকে 20টি প্রশ্ন থাকবে সমাসের, যে থেকে তোমাদের সমাস নির্ণয় কিভাবে করছি, কোন ফরম্যাটে করছি সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকবে, এগুলো পড়বে, সঙ্গে থাকবে, চ্যানেলটা দেখতে থাকবে। ধন্যবাদ।